তো যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। ভাইয়া সালাম নেবেন, আশা করি ভালোই আছেন। জানি আপনি সবসময় ভালোর দলে। গত 7 দিন অপেক্ষার পর আপনাদের ভূত এফএম এর প্রোগ্রাম শুরু হলো, যা কিনা আমার বেশ পছন্দের। আমার সাথে এক ভয়ানক ঘটনা ঘটেছিল, যা কিনা আমার জীবনে অনেক বড় এক দাগ কেটে গেছে। সেই ঘটনাটি আজ শেয়ার করব আপনাদের সাথে, আর অনুরোধ করব আমার এই ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন দয়া করে। আমার নাম আবিদিন ইসলাম, আমি অনার্স প্রথম বর্ষে পড়ছি। সঙ্গত কারণে ইউনিভার্সিটির নামটা গোপন রাখছি। আমি যে ঘটনাটি বলে শোনাতে যাচ্ছি তা ঘটেছে আজ থেকে অনেক বছর আগে। তখন আমার বয়স 10-এর মতো। আমরা থাকতাম মানিকগঞ্জে মাগুরাইল গ্রামে। ছোটবেলায় আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, ঠিক তখন আমার মায়ের সাথে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। তারপর থেকে আমার জীবনটা কেমন যেন বদলে যায়। তার আগে জানিয়ে নেওয়া দরকার, আমাদের গ্রামটি ছিল অপূর্ব সুন্দর, চারপাশে সবুজ আর সবুজ, একেবারে সহজ সরল মানুষে ভরপুর, একেবারে অজপাড়াগা বলতে যা বুঝায় আমাদের গ্রামটি ছিল সেই রকম। আমরা যখন অনেক ছোট তখন দেখেছি বিদ্যুতের ছিটে ফোটাও সেই গ্রামে নেই। সন্ধ্যার পরপরই যে যার ঘরে খিল লাগিয়ে বসে পড়ত। রাত 7টা-8টা বাজা মানেই গভীর অন্ধকার রাত। আমি যখন মায়ের গর্ভে, সেদিন ছিল শনিবার, যথারীতি পানি আনার জন্য ঠিক সন্ধ্যা 7টার সময় মা বের হন ঘর থেকে পানি আনার জন্য। যদিও ওই অবস্থাতে মার ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল, কিন্তু আশেপাশে কেউ না থাকাতে মাকে পানি আনতে হয় এবং সেটার জন্য সে বের হয়ে যায়। এবং আমাদের যে কলটি ছিল আশেপাশে ছিল তা বেশ দূরে এবং বাড়ির একদম শেষ প্রান্তে বলা চলে। কলের পাশে ছিল একটা কুয়া। গ্রীষ্মকালে সেই কুয়ার পানি এতটাই নিচে থাকতো যে মার জন্য সেখান থেকে পানি তোলা ছিল কষ্টকর। তাই মা কল থেকেই পানি আনতে যায়। আর কলটি ছিল একটি বিশাল হিজল গাছের নিচে। মা যখন পানি ভরছিল তখন ঘুটঘুটে অন্ধকার চারপাশে। হঠাৎ করে কি হলো, মার মনে হলো যে কি যেন ফিকফিক করে হাসছে ঠিক হিজল গাছের গোড়ায় বসে। গভীর কালো অন্ধকারে সেই হাসি মার শরীরের রক্তে যেন হিম শীতল করে দিল। কিছু বুঝে ওঠার আগেই মা তাকালেন হিজল গাছের গোড়ায়। খুব অবাক হয়ে দেখলেন ছোট একটা শিশু অদ্ভুতভাবে হাসছে মার দিকে তাকিয়ে। মা ভাবলেন হয়তো পাড়ারই কারো ছেলে হবে। এই সময় এইখানে কোথা থেকে আসলো এই শিশু? মা ডাকলেন, এই ছেলে কোথায় বাড়ি তোমার? কিন্তু ছেলেটা কোনো কথাই বলল না। এরপর মা যা দেখলেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন যে হঠাৎ করে ছেলেটা একটা ভয়াল দর্শন রূপ ধারণ করলো এবং তা দেখে মা সেখানে জ্ঞান হারান। তারপর মাকে বাড়ির সবাই খুঁজে না পেয়ে কলের পাড়ে যান এবং সেখানে অচেতন অবস্থায় খুঁজে পান। মূলত এটাই ছিল আমার জন্মের আগের ঘটনা। এরপর জন্মের পর শুনেছি আমি নাকি সবসময় ওপরের দিকে তাকিয়ে থাকতাম। সবাই বলতো টেরায় ধরেছে। অনেক কবিরাজ দেখানো হয়েছিল আমাকে। ছেলেবেলা থেকেই আমার গলায় গন্ডা খানিক তাবিজ ঝুলত। আমার এক চাচা অনেক দূর থেকে কোনো এক বড় কবিরাজের কাছ থেকে একটি তাবিজ এনে দিয়েছিলেন আর বলেছিলেন আর যাই করি এই তাবিজটা যেন না খুলি গলা থেকে। এভাবেই কেটে যাচ্ছিল দিন। বাবা ঢাকায় চাকরি করেন, মাসে 2-1বার বাড়িতে যান। বাড়িতে বাকি সময়টা আমি আর আমার মা। সেদিন ঘন বর্ষা। আমার এখনো পরিষ্কার মনে আছে সেই দিনটি শনিবার। স্কুল শেষ করে আমার বাড়িতে ফিরতে বিকেল গড়িয়ে গেছে। হাত মুখ ধুয়ে কিছু খেয়ে পড়তে বসেছি। হঠাৎ করেই মা এসে বললেন, চল তোর মাথায় তেল দিয়ে দিই। আমিও রাজি। তেল দিতে গিয়ে হঠাৎ মা বললেন, কিরে তোর গলায় সেই বড় তাবিজটা কই? আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম আমার গলায় সেই বড় তাবিজটা নেই। তো কোথাও হয়তো পড়ে গেছে। মা আমার কথায় ভীষণ রাগ করলেন, কিন্তু তখন আমি বুঝতে পারিনি কি অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু এত বছর আমার সাথে আর কিছুই হয়নি, তাই এক প্রকার উড়িয়েই দিয়েছিলাম। রাত ঠিক 12টা কি 1টা হবে। বাবা না আসলে আমি মূলত মার সঙ্গেই ঘুমাই, কিন্তু সেদিন কি মনে করে আমি আমার ঘরেই ঘুমিয়েছিলাম। ঘুটঘুটে কালো মিশমিশে অন্ধকার। হঠাৎ করেই আমার মনে হলো কল পাড়ে কে যেন জোরে জোরে কল চাপছে। ভাবলাম এত রাতে কে কল চাপে, কিন্তু আওয়াজটা এত বেশি জোরে আসছিল যে আমার ঘুম ভেঙে গিয়েছিল। আমি ভাবলাম মা নয় তো। একবার ভাবলাম দেখি, মাকে ডাকি। আবার ভাবলাম না, হয়তো পাশের বাড়ির কেউ হবে। প্রিয় লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। আপনারা যারা সম্পূর্ণ ইমেল এপিসোডটি শুনবেন তা আপনারা বুঝতে পারবেন আজকের ঘটনাটি কতটা ক্লিয়ার এবং ভয়ঙ্কর। আজকে বাছাই করা ঘটনাগুলো আপনারা এক এক করে সবগুলো শুনবেন। চলুন আমরা সরাসরি ঘটনায় চলে যাব। কিন্তু আওয়াজ কেন জানি থামছেই না। এতক্ষণ ধরে কল চেপেই যাচ্ছে। কে চাপছে? হঠাৎ করে এই শব্দটা একেবারে মিলিয়ে গেল। আমি কান খাড়া করে রাখলাম। মনে হচ্ছিল আমার জানালার পাশে কে যেন দাঁড়িয়েছে। আমি পরিষ্কার তার অস্তিত্ব অনুভব করছিলাম। খানিক বাদেই মনে হলো কে যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে ঠিক আমার জানালার পাশে দাঁড়িয়ে। একবার ভাবলাম মা নয় তো, কিন্তু না, গলাটা কেমন যেন অপরিচিত লাগছিল।
কান্নার শব্দ আস্তে আস্তে বাড়তে লাগলো। ভয় আমার রক্ত পুরো হিম শীতল হয়ে গেছে। কে কাঁদছে এমন করে? একবার ভাবলাম জোরে চিৎকার করে মাকে ডাকি, কিন্তু এতটাই ভয় পেয়েছিলাম যে মাকে ডাকার সাহস হলো না। বেশ কিছুক্ষণ পর কান্নার শব্দটা থেমে গেল, একেবারে মিলিয়ে গেল। এমন করেই কখন জানি রাত শেষ হয়ে গেল। শুনলাম দূরে কোথায় আজানের শব্দ হচ্ছে। কোনো কান্নার শব্দ নেই, কল চাপার শব্দ নেই। পরের দিন সকালে উঠে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেলাম। মাকে কিছুই বলিনি। স্কুল থেকে ফিরে সন্ধ্যায় মাকে জিজ্ঞেস করলাম, তুমি কি রাতে পানি ভরছিলে? মা বললেন, কই না তো। আমি বললাম, সারা রাত কে কল চাপলো, আবার ফুপিয়ে ফুপিয়ে কান্না করলো? কথাটা শুনে মার মুখ কেমন যেন রক্তবর্ণ হয়ে গেল। তিনি ঠাঁই দাঁড়িয়ে রইলেন আমার দিকে তাকিয়ে, আর বললেন, আজ রাতে তুই আমার সাথে ঘুমাবি। আমি বললাম, ঠিক আছে। রাতে যখন আমি খেতে বসেছি ঠিক তখনই হঠাৎ করে বাবা যেন কোথা থেকে আসলেন, যদিও বাবার আসার কথা না। বললেন, ঢাকায় কি যেন একটা ঝামেলা হয়েছে, গন্ডগোল, অফিস বন্ধ থাকবে, তাই চলে এসেছেন। মনে হলো আমি যেন ধরে প্রাণ ফিরে পেয়েছি। যাক, বাবা চলে এসেছে। বাবা যেহেতু চলে এসেছে, অজ্ঞতা আমাকে আমার রুমে ঘুমাতে হবে রাতে। কিন্তু চিন্তা করে আবারও ভয় লাগলো, কিছু হবে না তো। এসব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করেই রাতে সেই কান্নার শব্দ, ঠিক জানালার পাশে কি যেন কাঁদছে। আস্তে করে বললাম, কে কাঁদে? কিন্তু কোনো শব্দ নেই। মনে হচ্ছিল যে মানুষটি কাঁদছে বুঝি তার অনেক কষ্ট। খানিক পরেই আমার পুরো ঘরটা কেমন একটা মোটকা গন্ধে ভরে গেল। মনে হলো কি যেন একটা আমার ঘরে এইমাত্র ঢুকেছে। গন্ধটা এত তীব্র ছিল, মনে হচ্ছিল আমার নাড়ি পুরি সব মুখ দিয়ে বেরিয়ে আসবে বমির সাথে। আস্তে আস্তে একটা ভয় আমাকে ঘিরে ধরল। কেন যেন মনে হচ্ছিল একটা কিছু হতে চলেছে, যা অত্যন্ত ভয়ঙ্কর। কান্নার শব্দটা কেমন আস্তে আস্তে আবারও মিলিয়ে গেল, কিন্তু গন্ধটা আরো বাড়তে লাগলো। মনে হচ্ছিল আমার খাটের নিচে কি যেন একটা খুব দ্রুত এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে। ভয়ে তখন আমার রক্ত পুরো হিম শীতল হয়ে গেছে। যদিও তখন গ্রীষ্মকাল ছিল, কিন্তু শীতে মনে হচ্ছিল আমার সবগুলি পশম দাঁড়িয়ে গেছে। আমি কাঁথাটা ভালো করে জড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিলাম কি ঘটে চলেছে তার শেষ দেখার জন্য। বেশ কয়েকবার মাকে চিৎকার করে ডাকতে চাইলাম, কিন্তু গলা দিয়ে তখন কোনো শব্দই বের হচ্ছিল না। হঠাৎ করে অনুভব করলাম খুব শীতল কিছু একটা আস্তে আস্তে আমার পায়ের কাছে এসে বসলো। মনে হচ্ছিল বরফের তৈরি কোনো হাত আস্তে আস্তে আমার পায়ের ওপর চেপে বসছে। হাতটা এতটাই শীতল ছিল, ঠিক যেন মনে হচ্ছিল কোনো মৃত মানুষের হাত। আর হাতটা আস্তে আস্তে চেপে বসতে লাগলো আমার পায়ের ওপর। মনে হচ্ছিল আমায় টেনে হিঁচড়ে নামিয়ে নিয়ে যাবে খাটের নিচে। এভাবে কতক্ষণ ছিলাম আমার মনে নেই। হঠাৎ করে জ্ঞান হারাই। এরপর যখন আমার জ্ঞান ফেরে তখন আমি আমার বাবার কোলে, পুরো বাড়ি ভর্তি মানুষ। যদিও রাত তখন প্রায় 3টা কি 3:30 মতো বাজে। পরে শুনেছি আমার গুঙানির মতন শব্দ শুনে প্রথমে উঠে আসে মা, তারপর বাবা। যদিও পুরো ঘরে তারা কিছুই খুঁজে পাননি, কিন্তু খুব অবাক হয়ে লক্ষ্য করেন আমার বাবা আমার বাঁ পায়ের ওপরে 5টি বড় আঙুলের দাগ। এমনভাবে বসেছিল সেই দাগ, প্রায় 1 সপ্তাহ স্থায়ী ছিল। আমার পা সেই জায়গা প্রথমে লাল, পরে কালচে হয়ে যায়। তার পরপরই বাবা আমায় মামা বাড়ি নিয়ে যান। তার ঠিক 2 বছর 2-1 বাদে বাবা আমাকে নতুন বাড়ি সাভারে নিয়ে আসেন। যদিও মার কাছে এবং চাচাদের কাছে শুনেছিলাম আমার ওপর নাকি কিসের আসর ছিল, কিন্তু সেই আসর এবং কি সে জিনিস তা আজ পর্যন্ত আমাকে বলেনি। এর ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। মাঝে মাঝে রাতে সেই কথাগুলো মনে হলে এখনো গা শিউরে ওঠে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো। হ্যালো রাসেল ভাই, আমি সম্পদ পাল, আমার বাড়ি ঠাকুরগাঁয়ে। তো আমি অনেক দিন আগেই ইন্ডিয়াতে শিফট করি, এখন আমি শিলিগুড়িতে থাকি। তো ঘটনাটি আমার সাথেই ঘটে। যাই হোক, বেশি কিছু কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাই। তো ঘটনাটা ঘটে আমার কলেজ লাইফকে কেন্দ্র করে একটা হোস্টেলকে নিয়ে। তো 2013 সালে। একটু বলে রাখি, হোস্টেলের একটু বিবরণটা দিয়ে রাখি, তাহলে লিসেনারদের শুনতে সুবিধা হবে, ঘটনাটা বুঝতে সুবিধা হবে। আমাদের হোস্টেলটা এরকম
যে হোস্টেলটা 13 থেকে 14টা রুম রেল বরাবর, প্রত্যেকটা রুমের সামনে বারান্দা, আর পুরো মানে এদিক থেকে লম্বা বরাবর গ্রিল দেওয়া, আর সামনে বারান্দার গ্রিলটা পার করে সামনের দিকে একটু ফাঁকা, তারপরে কনের দিকে ওয়াশরুম। তো আমাকে ওয়াশরুমে যেতে গেলে দরজা খুলতে লাগবে, বারান্দার গ্রিল খুলতে লাগবে, তারপরে পায়ে হেঁটে কিছু দূর যাওয়ার পরে আমি ওয়াশরুমে যেতে হবে। কারণ ওয়াশরুমে বর্ণনাটা দেওয়ার কারণ হচ্ছে সেটা লিসেনাররা একটু পরেই বুঝতে পারবে। তো যাই হোক, তো 2013 সাল আমি সবই মাধ্যমিক পাশ করলাম। মাধ্যমিক থেকে আমি কলেজে এডমিশন নেওয়ার জন্য রংপুরে যাই। রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হই। তো এত ছেলে মেয়ের জন্য খুব হোস্টেলে সিট পাওয়া খুবই সংকট ছিল। আমি অনেকদিন খুঁজে পাচ্ছিলাম না। তো খুঁজতে 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 রীতিমতো, নামটা আমি বললাম না সেই হোস্টেলে, যাই হোক কিছু সঙ্গত কারণে, তো কিছুদিন পরে সেই হোস্টেলটা আমি খুঁজে পেলাম। তো পাওয়ার পরে দেখা গেল কোনো সিট নেই। যেই রুমে 3টা সিট, সেই রুমে অলরেডি 4 জন করে আছে। তো এরকম অবস্থায় দেখে তো মানে ম্যাচে হোস্টেলের যে দায়িত্ব ছিল তাকে খুব অনুরোধ বিনোদ করে বলা হলো যে কিছু দিনের জন্য থাকি, পরে দেখা হলে আমি অন্য ম্যাচে চলে যাব বা অন্য রুমে শিফট করবো, এরকম কিছু একটা বললাম। তো আমাকে এমন একটা রুমে দেওয়া হলো যেটাতে 3 জন ছিল, তো আমি নিয়ে 4 জন হলো। আলটিমেট নতুন কলেজ, নতুন সবাই, নতুন হোস্টেল, সবার সঙ্গে পরিচিত হলাম, খুব ভালো লাগলো, সবারই খুব ভালো ব্যবহার ছিল। তো আমিও সবার সঙ্গে খুব মিশুকি ছিলাম। তো যাই হোক, আমি কলেজ টলেজ আমার মতো করে করলাম। তো 7 দিন পরে দেখা গেল একটা সিট ফাঁকা হলো। তো সে প্রিপারেশন নিচ্ছিল ইউনিভার্সিটি কোচিং এর জন্য। তো রীতিমতো সে সিট ছাড়লো, ছেড়ে হয়তো অন্য কোথাও গেল, এরকম একটা কিছু। তো ছেলেটার এখানে বর্ণনাটা দিন, যে ছেলেটা সিটটা ছাড়লো, তো দেখতে এরকম যে মাথায় চুল নেই, টাক বলা চলে, আর এত কথা বলতেই থাকে, আর কিছু ভাবতেই থাকে, এইরকম টাইপের আমার একটু মনে হয়েছে ছেলেটাকে। তো যাক, অত কিছু আমি পাত্তা না দিয়ে আমার সিট বা রুম ফাঁকা নিয়ে কথা আমি সেই রীতিমতো পেলাম, এদিক ওদিক না তাকে আমি শিফট করে ফেললাম। তো ঘটনাটা ঘটে 5 দিনের পর থেকে আমি সবে সায়েন্সে ভর্তি হলাম। এত প্র্যাকটিক্যালের প্রেশার, এত টিউশনের প্রেশার ছিল যে বডি আমরা নিতে পারতেছিলাম। প্রচন্ড চাপ, রাত 12টা 1টা অব্দি পড়াশোনা করতাম, তবুও শেষ করতে পারতাম না, এরকম একটা ব্যাপার ছিল। তো 7 দিনের পর থেকে আমার সাথে ঘটনা ঘটা শুরু করে। দেখা যায় আমি যখন রাত 12টার পরে পড়ি, তো আমার পা তালা থেকে শুরু করে হাঁটু বরাবর পুরো প্রচন্ড গরম হয়ে যায়। তো গরম হতে হতে দেখা যায় যে মাথা পুরা বিরক্ত হয়ে যায়, আর পড়ার ইচ্ছা করে না। তো এরকম একটা ঘটনা শুরু হয় আমার সাথে। আমার রুমটার একটু বর্ণনাটা দিয়ে রাখি। আমার রুমে 2টা সিট, মানে 2 জন আমরা থাকি। তো দেওয়ালের এক পাশে একটা ছোট বেড, আর একদিকে আমার বেড, মাঝখানে 2টো টেবিল, এইরকম ঘরের একটা পজিশন। আর ঘরের সাথে বারান্দার দিকে একটা উইন্ডো, জানালা, আর সামনে গ্রিল, এইটুকুই ঘরের বিবরণ দিলাম। তো আমি যখন শিফট করলাম সেই দিনে আমার রুমে থাকা যে দাদা, সে তার কিছু কারণে বাড়িতে চলে যায়। তো আমি আলটিমেট ফাঁকা থাকি। তো 7 দিনের মাথা থেকে আমার ঘটনা শুরু হয়। তো 7 দিন থেকে শুরু হয় রীতিমতো 5-6 দিন, 10 দিন, 15 দিন এরকম করে চলতে থাকে। তো আমি খুব বিরক্ত ফিল করতেছিলাম যে কেন এরকম আমার সাথে হচ্ছে, বা পা হাঁটু কেন গরম হয়ে যাচ্ছে, মাথা কেন গরম হয়ে যাচ্ছে, আমি কেন পড়াশোনা কনসেন্ট্রেট দিতে পারতেছি না, একটু পড়াশোনা করতে গেলেই আমার এরকম প্রবলেমটা হচ্ছে, বাইরে কোনো প্রবলেম হচ্ছে না, টেবিলে গিয়ে বসলে পড়াশোনা শুরু করলে এই প্রবলেম। তো আমি ভাবছি হয়তো প্রচন্ড প্রেশার বা এরকম কারণে শরীরে হেজিটেশনের জন্য এরকম কিছু একটা প্রবলেম হচ্ছে। তো আমি সেটা পাত্তা দিচ্ছিলাম না। কিন্তু রাসেল ভাই, ঘটনা শুরু হয় 1 মাসের পর থেকে। একদিন 12:30টার দিকে আমি ওয়াশরুমে বের হই। ওয়াশরুম গিয়ে আমি কমপ্লিট করে জানলার দিকে হাত মুখ ধুচ্ছিলাম। তো দেখা যাচ্ছে, জানলা না, ওয়াশরুমের যে কাঁচ আছে সেই কাঁচে আমার মুখ দেখতেছিলাম আর জল দিয়ে ধুচ্ছিলাম। তো সেই ওয়াশরুমের যে কাঁচ,
মানে আয়না, সেই আয়নার যখনই আমি তাকাই পিছনে দেখি যে কালো অবয়ব শ্যাডোর মতো কেউ একটা দাঁড়িয়ে আছে। তো আমি সাথে সাথে তাকাই, পিছনে ফিরে দেখি না, কিচ্ছু নেই। তো আমি যাই হোক রীতিমতো আসার সাথে সাথে যখনই আমি বারান্দার গ্রিল ঢুকবো তখনই দেখা গেল পুরা চারপাশে গাছগাছালি ছিল। তো এত প্রচন্ড হাওয়া ঝড় শুরু হয়ে গেল, মানে আমি কি বলবো। যাই হোক আমি অতটা প্রথম পাত্তা দিইনি কোনো কিছু কারণে, আমি সোজা ঘরে চলে যাই। তো আমি রীতিমতো একটু পড়াশোনা আর করিনি, তো শুয়ে পড়ি। তো এরকম করে মোটামুটি 2-4 দিন চলে। আবার আরেক দিনের ঘটনা, আবার আমি মোটামুটি 12:50 কি 1টার কাছাকাছি এরকম সময় আমি বের হয়েছি ওয়াশরুমেই। তো ওয়াশরুমে যাওয়ার পরে ওয়াশরুম কমপ্লিট করে আমি ব্যাক করলাম। ব্যাক করে দেখা গেল যখনই আমি গ্রিল খুলে ঘরে ঢুকবো তখনই দেখা যাচ্ছে কেউ কালো একটা অবয়বের মতো আমার জানলার পাশে দাঁড়িয়ে আছে। আমার জানলা দিয়ে উকি মারি কেউ দেখতেছে এরকম মনে হলো। তো আমি তাড়াতাড়ি এসে দেখতেছি যে কে ওখানে বা কিছু আছে কিনা, দেখলাম যে না, কেউ নেই। যাই হোক, তারপরে আমার পরের দিন হয়তো এক্সাম ছিল, আমি আবার পড়লাম, জানলা খোলাই ছিল। তো পড়া শুরু করে দেখতেছি আবার জানলার দিকে আমার চোখটা যায়, দেখলাম কেউ একটা কালো অবয়বের মতো দাঁড়িয়ে আছে আমার পড়া শুনতেছে। তো আমি ভাবলাম হয়তো পাশের, আমরা সবাই সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, বন্ধু বান্ধব এত ঘনিষ্ঠ হয়ে গেছিলাম, হয়তো কেউ দুষ্টুমি করতেছে বা কিছু এরকম ভয় দেখাচ্ছে। তো দ্বিতীয়বার যখন তাকাই সেরকমই মনে হলো আমার। তো আমি সে দরজাটা খুলি, দরজাটা খোলার পরে দেখা যায় যে না, কেউ নেই। কিন্তু তারপরে যা ঘটনা শুরু হয় রাসেল ভাই, আমি সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি যখনই পিছন ঘুরে আমার দরজা খুলে ঘরে যাব তখনই আমাকে পিছন থেকে কেউ টেনে ধরেছে, এমন শক্ত করে টেনে ধরেছে আমার শার্ট। মানে আমি কোনো মতো এগোতে পারতেছি, পিছোতে পারছি, কোনো কিছু করতে পারতেছি না। আমি সত্যি কথা বলতে তখন আমি কোনো কিছু জানতাম না, যে শরীর বন্ধ করা মন্ত্র এটা সেটা বা অনেক কিছু আমি কোনো কিছু জানতাম না। আমি মহান সৃষ্টিকর্তার নাম স্মরণ করি, এবং আমি এইটুকু আমার অভিজ্ঞতা ছিল, যেহেতু গ্রামে থাকতাম, অনেক কিছু দাদু দিদার কাছে আমি শুনছি যে কিছু কিছু ব্যাপার হলে পিছনে তাকানো যায় না বা এটা সেটা। তো আমি তখন আমার উপস্থিত বুদ্ধি দিয়ে আমি বললাম যে তুমি যে হও না কেন, আমাকে তুমি ছেড়ে দাও, আমি তোমার কোনো তো ক্ষতি করিনি, তো আমাকে কেন এরকম করছো, আমাকে তুমি ছেড়ে দাও। আমি তোমার যদি কোনো ক্ষতি করি তাহলে আমি তাহলে এখান থেকে চলে যাব, বা তোমার যেন ক্ষতি না হয় সেটা আমি দেখবো। এইভাবে আমি আমার সাহস মতো কথাটা বললাম। তো বিশ্বকর্মা তার 30 সেকেন্ডের মধ্যে আমাকে ছেড়ে দেওয়া হলো। আমি রীতিমতো তাড়াতাড়ি করে ঘরে ঢুকে আমি দরজা আটকে দিয়ে আমি আর কিছু করি না, তখন শুয়ে পড়ি। তো সেদিন বলে রাখা ভালো, আমার যে রুমমেট ছিল সে ছিল না। আমার রুমমেটটা এমনই ছিল যে কিছুদিন পর পরে সে বাড়িতে যেত, এরকম একটা ব্যাপার ছিল। তো ঘটনাগুলো তখনই ঘটতো যখন আমার রুমমেট আমার ঘরে থাকতো না। তো যখন থাকতো তখন সেরকম ঘটনা ঘটতো না। তো রীতিমতো ঘটনাটা ঘটে। আমি পরের দিন, যেহেতু ওই দিন রাত হয়ে গেছে অনেক, আমি আর বাড়িতে বাবা মাকে জানাইনি বিষয়টা। তো আমি পরে বাবা মাকে পরের দিন সকালে কল দিই, এরকম এরকম ব্যাপার। তো বলছে ঠিক আছে, তুমি কোনো ভয় পেও না, কিছুদিন পর তো তোমার কলেজ ছুটি হবে, বাড়িতে আসো, তখন দেখি যে কিছু করা যায় কিনা। তো তারপরে আমি কিছুদিন এইভাবে চলে, খুব কষ্ট করে আমার দিন কাটতেছিল, পড়াশোনা কনসেন্ট্রেট দিতে পারতেছিলাম না, রীতিমতো পা গরম, এটা সেটা ভয়ে আমি কাটাতাম। তো পরের দিন আমার প্রচন্ড জ্বর চলে আসে ওই ঘটনার পরে। তো জ্বর এতটাই চলে আসে যে আমি 7 দিন টানা জ্বরে ভুগতেছিলাম, কোথাও যাইতে পারতেছিলাম না, এরকম একটা ব্যাপার ছিল। তারপরে দিনের রাতের ঘটনা, সেই জ্বরের মাঝে আমার মনে হচ্ছে কেউ আমাকে গলায় চাপে ধরে আছে, কোনো পথে আমি ছাড়াতে পারতেছি না। তখন আমি ঘুমের মানে একটা কি বলবো, অর্ধেক ঘুম অর্ধেক জাগনা, এরকম একটা সিচুয়েশন। তো পুরোপুরি আমার ঘুম ভেঙে যায়। তো আমি আমার যতটা শক্তি ছিল সেই শক্তি দিয়ে আমি কিছু একটাকে সরানোর চেষ্টা করি। তো সরানোর পরে আমি দেখলাম যে সেই দিনও মানে এইরকম একটা ব্যাপার, সেই দিনও সেই রুমমেট আমার রুমে ছিল না, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, পরে তার কিছুদিন আমি খুব কষ্ট করে দিন কাটাই। তো জানি না কি হয়, এরকম একটা ভয় পেয়েছিলাম, রাত্রে আর সেরকম বেরোতাম না।
ওয়াশরুমে যাওয়ার জন্য। তো তারপরে আমাদের কলেজ ছুটি হয় ভ্যাকেশনের জন্য। তো আমি বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আমার এক কবিরাজ দাদার সঙ্গে মিট হয়, মানে বাবা আমাকে বললো ওনার কাছে যাও, আমি তোমার সবকিছু ঘটনা বলেছি, তো তুমি যাও, তোমাকে ডাকছে। তো আমি ওনাকে কল করলাম, তো উনি বললো এখানে আসো। আমি গেলাম, তো বললো কি কি বিষয়, আমি সম্পূর্ণ ঘটনা খুলে বললাম। বললো যে ঠিক আছে, সেরকম কোনো ব্যাপার নেই, তুমি দুটো তাবিজ নিয়ে যাও, একটা কোমরে পরবা, একটা বাহাতে পরবা। বললাম ঠিক আছে, কোন দিন পরবো? বলছে আজকেই পরবা সন্ধ্যাবেলায়, এরকম সময়। তা যাই হোক, আমি সেই রীতিমতো কাজ করলাম। সেটা করার পরে দেখা গেল আমাদের ছুটি শেষ হয়ে গেল। তারপরে আবার আমরা সেই রংপুরে আমার যাওয়া হলো। তো গিয়ে দেখা গেল আমরা 5-6 জন ম্যাচে এসেছি, নতুন 2-1 দিনের মধ্যে আবার সব ভরপুর হয়ে গেল হোস্টেল। তো সেরকম 5-7 দিনে কোনো সেরকম আর কিছু হয় নাই। তো ম্যাচে যাওয়ার 9ম দিনে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটে, যেটার জন্য আমি একবারে প্রস্তুত ছিলাম না। তো আমি আলটিমেট আবার 1:10 কি 15 মিনিটে আমি রাত্রে আবার ওয়াশরুমে গেছি। তো এরকম ব্যাপার হয়, রাত্রে ওয়াশরুম যাওয়ার কারণটা হচ্ছে যে পড়তে পড়তে এতটা টাইম চলে যায় আর সবাই ম্যাচে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এইবার কাউকে সেভাবে ডাকাও হয় না, আর প্রজেক্ট আর প্র্যাকটিক্যালি সবকিছু কমপ্লিট করতে রাত হয়ে যায়। তো এরকম একটা বিষয়, আর স্বাভাবিকভাবে মানে জল পিপাসা পেতেই থাকে, এবার ওয়াশরুমে যেতেই হয়, এরকম একটা ব্যাপার এসে যায় আর কি আমাদের। তো যাই হোক, সেদিন আমি যাই, মানে খুব ভয় লাগতেছিল। আমি ওয়াশরুম কমপ্লিট করে আবার সেই আয়নায় আমি মুখ হাত ধুচ্ছিলাম, আবার ধুতে ধুতে দেখি পিছনে কালো অবয়ব একটা কেউ দাঁড়িয়ে আছে। তো আমি এবার প্রচন্ড ভয় পেয়ে যাই, কিন্তু এটুকু ভরসা ছিল যে আর যাই হোক সে আমার ক্ষতি কিছু করতে পারবে না, কারণ আমার কাছে কিছু আছে। তো সে আমাকে একটা আরবি কি উর্দু ভাষায় কিছু একটা বোঝাচ্ছে বা বলতেছে, আমি সেটা বুঝতে পারতেছিলাম না, এরকম একটা কিছু। তো আমি ভাবতেছিলাম যে আমি কখন এখান থেকে আমার ঘরে যেতে পারবো, এরকম একটা আমার মানে পজিশন ছিল যে আমি দৌড়াবো নাকি কি করব, এরকম একটা ব্যাপার ছিল। তো 30 সেকেন্ড কি 1 মিনিট এরকম একটা জিনিস ছিল। তো আমি খুব ভয় পাচ্ছিলাম না, আমি কিছু বুঝতে পারবো না যে কি করব। এরকম সময় আমি পিছনে তাকাই, দেখি যে না, কিছু নেই। তারপরে আমি রীতিমতো দৌড়াতে গিয়ে আমি পড়ে যাই। পড়ে গিয়ে আমি একটু আঘাতও পাই। তাড়াহুড়া করে গিয়ে আমি বারান্দার গেট লাগিয়ে ঘর লাগিয়ে আমি শুয়ে পড়ি। তো এই ঘটনাটা আমি পরের দিন আবার সেই কবিরাজ দাদুকে বলি যে এরকম ঘটনা, আমাকে কিছু একটা সে আকার ইঙ্গিতে বোঝাচ্ছে, আমি কিছু তার ভাষা বুঝতে পারতেছি না। তো আমাকে সে বলল যে তুমি এক কাজ করো, তুমি যে ঘরে থাকো তো সেই ঘরে সিট তুমি ছেড়ে দাও, তুমি অন্য ঘরে শিফট করো। তো যেই বলা সেই কাজ, সিট ফাঁকাই ছিল, তখন আমি তাড়াতাড়ি করে সেই রুমটা চেঞ্জ করলাম। এখানে বলে রাখা ভালো, আমার যে রুমমেট ছিল সেই রুমমেট এর মধ্যে আগে যে রুমমেট ছিল সে কিছু কারণে আমাদের হোস্টেল ছেড়ে দেন, নতুন রুমমেট আসে। তো সে এরকম একটা ছেলে ছিল যে কলেজ যেত না, টিউশনও খুব কম যেত, সারাদিন ফোনে ব্যস্ত থাকতো, কানে হেডফোন দিয়ে সারাদিন কি দেখতো না দেখতো আমি অতটা কথা বলার টাইম পেতাম না। পড়াশোনা, টিউশন যেতাম, কলেজ যেতাম, এরকম করে দিন কাটতো। তো সেইভাবে অতটা কথা বলারও অতটা সময় হতো না। সেও সায়েন্সে ছিল, কিন্তু সে একটু পড়াশোনা ফাঁকিবাজি করতো। যাই হোক, যার যার নিজের ব্যাপার, সেটা ভেবেই আমি তখন চেঞ্জ করি রুমটা। তো চেঞ্জ করার পরে দেখা যায় যে না, তেমন আমার সঙ্গে আর কোনো প্রবলেম হচ্ছে না, আর ভয়েও সেরকম লাগতেছে না। পরে আমি বলে রাখা ভালো, আমার ঘটনাটা মোটামুটি এখানে সমাপ্ত হয়। কিন্তু পরে আমি লক্ষ্য করি, আমি যে রুমটাতে ছিলাম সেই রুমে পরে নতুন ছেলে আসে হোস্টেলে, মানে নতুন ছেলে আসে। সে আমার যে রুমটা, আমার যে সিটটা ফাঁকা ছিল সেই সিটে উঠে, কিন্তু হাইস্ট 15 থেকে 20 দিন, হাইস্ট 1 মাস 7 দিন, এর বেশি কেউ সেই রুমে টিকতে পারে নাই। এটা আমার চোখে দেখা, কেউ টিকতে পারে নাই। আর পরে দেখা যায় সেই যে ছেলেটা যে সায়েন্সের ছিল, সে ফোনে যে সবসময় হেডফোনে কথা বলতো, বই টই কিছু একটা দেখতো এরকম, পরে দেখা গেল সেই ছেলেটা রীতিমতো আস্তে আস্তে অ্যাবনর্মাল হয়ে যেত, ঘর থেকে বেরোতো না, দরজা বন্ধ করে থাকতো, কি করতো না করতো আমরা সবাই ডাকাডাকি করতাম।
মানে একটা ইয়ার্কির ছলে বলতাম যে কি হয়েছে, তবুও সে গেট খুলতো না, এরকম একটা বিষয় থাকতো। আর আরেকটু বলে রাখা ভালো, তো এই আমার ঘরে এই ঘটনাটা হওয়ার জন্য আমরা কারণবশত একদিন আমরা হোস্টেলের উপরে উঠি। তো হোস্টেলটা উপরে টিন ছিল, তো মই দিয়ে উপরে উঠি। তো ওঠার পরে দেখা যায় যে আমার যেখানে প্রবলেমটা হয় তার পিছনে একটা নারকেল গাছ। সেই নারকেল গাছটা আমার বেড থেকে শুরু করে মাথা অবধি পুরোটাই তার মানে তার পাতা দিয়ে আচ্ছাদন করা। তো এই জিনিসটা দেখার পরে আমি বুঝতে পারি হয়তো নারকেল গাছে কিছু আছে, এরকম একটা হয়তো খারাপ বা অশুভ কিছু একটা জিনিস হয়তো আছে। তো যাই হোক, এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। ভালো লাগলে লিসেনারদের সঙ্গে শেয়ার করবেন, আর আপনি ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি এখন ইন্ডিয়ায় থাকি, যদি পারি অবশ্যই দেশে আসে আপনার সঙ্গে যোগাযোগ করব এবং স্টুডিওতে আসার চেষ্টা করব। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, তো এগুলো আমি আস্তে আস্তে আপনাকে পাঠাবো। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি এরশাদ, উত্তরা থাকি। জি। আসসালামু আলাইকুম লিসেনার্স। জি। আমি আজকে যে ঘটনাটা বলবো এটা আমার এক ফ্রেন্ডের ঘটনা। ডিউ টু সাম স্পেসিফিক রিজন আমি তার নাম বলতেছি না, প্লাস সে কোথায় কাজ করে বা জব করে এটাও বলছি না। আমি অনেক কষ্ট করে ওর কাছ থেকে পারমিশন নিয়েছি এই ঘটনাটা বলতে পারি লিসেনারদের শোনানোর জন্য। ইটস আ লাভ স্টোরি উইথ দ্য জিনি। তো আমার ফ্রেন্ড, আমরা মোটামুটি উই ওয়ার ভেরি ক্লোজ অ্যান্ড স্টিল উই আর ক্লোজ। এরকম ও উত্তরা থাকে, জাস্ট আমরা আমাদের পরের লেনেই। উত্তরার বাসাগুলো সাধারণত ব্যাক টু ব্যাক হয়ে থাকে, লাইক আমাদের বাসার পিছনে দিকটা দেখা যায় ওদের বাসার পিছনে দিকটা সেম। সো ও যে লেনে থাকে, আমি জাস্ট তার পরের লেনটায় থাকি। আমাদের এরকম প্রত্যেক দিন কথা হয়, অলমোস্ট ফ্রাইডেতে হলিডেতে তো আমাদের কথা হয়। তো সাডেনলি 2-3 দিন ওর কোনো খবর নেই। তো থার্ড ডেতে আমি ওর বাসায় গেলাম, গিয়ে ওর বাসায় উঠে আন্টিকে জিজ্ঞেস করলাম, আন্টি হোয়াট অ্যাবাউট হিম? তো আন্টি বলছে যে কি জানে বাবা, ওর কি হয়েছে, সারাদিন শুধু ঘুমায়। তো আমি বললাম যে সারাদিন শুধু ঘুমায় কি অসুস্থ? বলে না, অসুস্থ না, কিন্তু ও খাওয়া দাওয়া করে না, সে সকাল থেকে ঘুমায় আর উঠে রাত 11টা-12টার দিকে, তারপরে কি করে না করে আমি তখন ঘুমিয়ে যাই, আবার সকালের দিকে ঘুমায়। আচ্ছা, তখন দেখলাম যে আসলে ঘুমাচ্ছে, আমি কিছু না বলে চলে আসছি, অফিসেও যায় না। তারপরে আবার 2 দিন পরে লাইক 5th ডেটে আমি গেলাম এবং ওদিনকে মোটামুটি আমি আন্টিকে বললাম যে আন্টি আই ওয়ান্ট টু সি হিম। আন্টি বলে হ্যাঁ বাবা, দেখো কি হয়েছে, একটু দেখো, উঠাতে পারে না। তো আমি গিয়ে ওকে মানে অনেকবার ডাকাডাকি করলাম। সো দেখলো আমাকে, তাকালো, আবার ঘুমিয়ে পড়লো। তখন আমি করলাম কি, একটু মানে বাথরুম থেকে পানি এনে ওর চোখে মারলাম। তখন সে আমার সাথে মিসবিহেভ করলো, মানে বিহেভিয়ারকে যে প্লিজ আমি একটু ঘুমাইতে দেয়, আমি সারা রাত ঘুমাতে পারি না, এমনি খুব যন্ত্রণার মধ্যে আছে। সাধারণত সে এটা করে না, ইউজুয়ালি আমাদের অনেকদিন ফ্রেন্ডশিপ, এবং এটা ইজ ভেরি আনইউজুয়াল যেটাও করলো। তখন আই ওয়াজ রিয়েলি শকড, এবং আমি কিছু না বলে তারপর আমি আন্টিকে বললাম, আন্টি আসলে মানে একটু টায়ার্ড আর কি আমি ঠিক বুঝতে পারলাম না, তো দেখি আমি কয়েকদিন পর আসবো। এরকম করে আরো কয়েকদিন চলে গেল। সো যেহেতু সে আমার সাথে দ্য ফার্স্ট টাইম কোনো একটু মিসবিহেভ করলো, এই জন্য আমি ইচ্ছে করেই আর একটু আই ওয়াজ বিট শকড, আমি ইচ্ছে করে যাইনি। কিন্তু ওরকম ওর ফোনে যখন ফোন করে অলওয়েজ এটা বন্ধ পাচ্ছি, দিনের বেলা বন্ধ পাচ্ছি, রাতের বেলা বন্ধ পাচ্ছি। এরকম করতে করতে প্রায় 15 ডেতে 14 আর 15 ডেতে রাত 12টার সময় আমার বাসার কেয়ারটেকার আমাকে কল করলো আমাদের ফ্ল্যাটে, যে ও আমার সাথে দেখা করতে চায়। তো আমি ওকে ফোনটা দিতে বললাম, আমি বললাম যে এটা একটা সময় হলো। আমি ওই একটু যেহেতু ছিলাম, শক ছিলাম তার বিহেভিয়ারে। এতদিন পরে হঠাৎ করে রাত 12টার সময়, এবং আমার প্যারেন্টস অ্যালাউ করবে না নিচেতে। তারপর আমাকে সব রিকোয়েস্ট করলো, দোস্ত একটু নিচে আসো। তো আমি আমার মাকে বলে আমি নিচে গেলাম। নিচে যাওয়ার পর দেখি যে আমার যে ফ্রেন্ড হু লুকস লাইক ইস 6 feet প্লাস, হেলথ ভালো, ইস লুকস লাইক অলমোস্ট পাকিস্তানি গাই, অনেক অনেক ভালো, বেশ হ্যান্ডসাম, অনেক ফেয়ার কালার। সে অর্ধেক হয়ে যায়, চোখের নিচে কালি। সে আমাকে দেখে জড়ায় তার হু হু করে কেটে দিছে। আমি বললাম কি হয়েছে, তুই কাঁদতেছিস? আমি বললাম দোস্ত আমি শেষ হয়ে গেছে মানে
বলে আমি শেষ হয়ে গেছি, আমাকে একটু বাঁচা। আমি তোকে আমি কিভাবে বাঁচাবো? বলে প্লিজ আমাকে একটু বাঁচা, আমি একদম শেষ হয়ে গেছি। আমি বলছি আচ্ছা আমাকে তুই কালকে পুরো ঘটনা বল। বলে যে আমি কি আজকে একটু থাকতে পারি তোর সাথে, শেয়ার করতে পারি রাতে? আমি বললাম যে হ্যাঁ ওয়াই নট, থাক, ওয়াই নট। তখন রাতের বেলা ওর ঘটনা শুনলাম। বলে দোস্ত আমি একটা প্রেমে পড়েছি। আমি কার প্রেমে পড়ছিস? বলে যে আমাদের পিছনের যে বাসাটা, তার মানে ওদের বাসার পিছনের বাসাটা আমাদের লেনের একটা বাসা, ওই বাসায় ওরা 4 তলায় থাকে। বলে যে আমি তো রাত, আমি তুই তো জানো যে আমি আমার রুমে একাই থাকি এবং একটা ব্যাক সাইডে, তো আমি তো রাত 2:30 দিকে 2:30 থেকে স্মোক করতে বের হই। তার মধ্যে নিয়ে বারান্দায় স্মোক করি, যেহেতু ওর বাবা মা ওরা এক রুমে থাকে, ওর একটা বোন আছে সে কানাডা থাকে, আর ওর একটাই ছেলে। তো তখন দেখি যে জাস্ট ওদের অপোজিটের যে বাসার ব্যাক সাইডটা, ওই বাসার যে বারান্দাটা, ওখানে একটা মেয়ে বসে আছে চেয়ারে, রকিং চেয়ারের মতো ওখানে বসে আছে। সে ওই মেয়েটাকে দেখছে রাতের বেলা, লাইক 2:30 or 3 AM। ইউজুয়ালি সবকিছু স্পষ্ট না, কিন্তু আশেপাশে বাসার স্টেয়ার কেসে যে লাইটগুলো আছে বা কিছু কিছু বাসার বারান্দার যে লাইটগুলো আছে, ওগুলোতে মোটামুটি আবছাভাবে মেয়েটার চেহারা সে দেখেছে। এবং অ্যাজ পার হিম শি ওয়াজ সো কিউট। এবং সে ওদিনকে দেখছে, সে সাধারণত রাতের বেলা যতদূর আমি জানি যে 1টা বা 2টা স্মোক করতো বা সিগারেট খেতো 2টা, কিন্তু ওদিনকে নাকি ফজর নামাজ আজান পর্যন্ত সে 8-10টা সিগারেট খেয়েছে। এবং যখন ফজর আজান দিছে, মেয়েটা উঠে আসতে করে ঘরের ভিতরে চলে গেছে। এবং এরকম হয়েছে, এবং সে যাওয়ার পর সে তার আর কিছু মনে নেই, সে জাস্ট তার রুমে ফিরলো, ঘুমিয়ে গেল। এরকম করে 2 দিন গেল, 3 দিন গেল, 3 দিন তারা কোনো কথা বলা নেই। আর 4th ডেতে কথা হয়েছে। কি কি কথা হয়েছে আমি আজ পর্যন্ত তার কাছে বের করতে পারিনি, শুধু এতটুকু জেনেছি মেয়েটির নাম লায়লা। মেয়েটির নাম লায়লা, সে কথা বলতো এবং তারা হোল দ্য নাইট কথা বলতো, বাট ফজরের সময় মেয়েটা ঠিক চলে যেত। এখন আমি ওকে জিজ্ঞেস করলাম, দেখ এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে। নাম্বার 1, এখন সবার কাছে মোবাইল ফোন থাকে, ওয়াই ডিডন্ট ইউ আস্ক ফর দ্য মোবাইল নাম্বার? বলে দোস্ত তুই বিশ্বাস কর, আমার এই কয়েকদিন যে আমি কি যে একটা ঘোরের মধ্যে ছিলাম, আমার তার মোবাইল নাম্বার আমার মাথার মধ্যেই আসেনি, তার মোবাইল নাম্বার আমি চাই। আমি বলছি ফাইন, তুই তে জিজ্ঞেস করবি না, ওকে তুই দেখতে এসে আমাকে বলতে। বলে আমি তোকে বলার সময় কোথায়? আমি সারাদিন ঘুমাইছি, আমার ঘুম ভাঙে রাত 11টা 12টা, রাত 1টা, এর আগে আমি ঘুম থেকে কোনোভাবেই উঠতে পারি না। ঘুম থেকে উঠে মোটামুটি একটু খেয়ে আমি সে বারান্দায়, আর এদিকে মা ঘুমায় যায়, ওর মা একটু এইজেড, বাবা এইজেড, মা ঘুমিয়ে যায়, বাবা ঘুমিয়ে যায়, সে সারা রাত কথা বলে। আমি দেন হোয়াট? বলে 11 দিন পর্যন্ত 11টা রাত আমি কথা বলেছি তার সাথে, এবং সারা রাত আমরা কথা বলতাম, অনেক কথা বলেছি। আমি অন 12 ডেতে আমি তাকে বলছি, দেখো অনেক দিন হয়ে গিয়েছে, আমি কালকে অবশ্যই তোমার সাথে দেখা করব। হ্যাঁ, বলে ঠিক আছে, কালকে আরেকটা রাত যাক, আমি তোমার সাথে দেখা করব। কিন্তু দোস্ত সে তো তারপরের দিন থেকে আর আসে না। তারপর আমি 2 দিন 3 দিন আরো 2 দিন দেখলাম, দেখবার 3rd ডেতে আমি তোকেও বলি না, ইউ আর মাই ক্লোজেস্ট ফ্রেন্ড, তোকেও কিছু বলিনি, কিন্তু আমি তার বাসায় আমি গিয়ে দেখলাম যে বাসার তো ভাড়াই না, ওখানে কেউ নেই। দোস্ত আমি এখন কি করবো? আসলে এখন তুই কি করবে মানে কি? বাসা তখন আমি ওকে নিয়ে পরের দিনে ওই বাসাটা গেলাম, কিন্তু ওই বাসা 3 মাস ধরে খালি। ফাইন, আর কিছু জিজ্ঞেস করিনি। এখন তার যে অবস্থা রাসেল ভাই, হি ইজ লাইক এ ম্যাড। সে সারাদিন বিড়বিড় করে আর প্রচুর স্মোক করে। এবং আমি বললাম যে দেখ দোস্ত, এটা সামথিং একটা হয়েছে তোর, তুই ডু ওয়ান থিং, ভালো কোনো হুজুরের কাছে যাই। কোনো না, সে যাবে না। ইভেন সে মেবি ইন দিস ওয়ার্ল্ড আই এম দ্য অনলি পার্সন যে আমার কাছে শেয়ার করেছে, এবং সে আমাকে বিভিন্নভাবে কসম কাটাছে তার বাসায় যেন না জানায়, তাকে যেন কিছু না করি, তাকে যেন কোনো হুজুরের কাছে নিয়ে না যায়। বাট আমি দেখতেছি ডে বাই ডে হি ইজ ডাইং, জাস্ট হি ইজ ডাইং। এখন এটা যদি অন্য কারো কোনো অ্যাডভাইস থাকতে বলতে পারে। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব এখন সরাসরি আপনার ভাইয়ের কাছে আরো একবার তার সেকেন্ড ঘটনাটার জন্য। চলুন শুনে আসি। ধন্যবাদ রাসেল ভাই। জি। এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা আমাদের রাজবাড়ির ভৌত স্টিমের সদস্য সজীব এটা কালেক্ট করেছে। এই ঘটনাটি রাসেল ভাই রাজবাড়ি তো না, কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকার ঘটনা এটা। আচ্ছা। তো
ভেড়ামারার পাশ দিয়ে যেই মানে পদ্মা নদীটা চলে গেছে, হুম, এই পদ্মা নদীর পাশে একটি গ্রাম রয়েছে। এই গ্রামের একজন ব্যক্তির নাম হলো আব্বাস। আচ্ছা, এই আব্বাস সাহেবের সাথেই 1995 সালের দিকে ঘটে যাওয়া এই ঘটনাটি আমি এখন শেয়ার করব। ওকে। তো আব্বাস সাহেব ওই সময়ে ওনার বয়স মানে কম ছিল, উনি তখন ইন্টারমিডিয়েটে পড়তেন ঘটনাটি যখন ঘটে আর কি। তো ইন্টারমিডিয়েটে পড়াকালীন সময়ে উনি ওই সময় কিছু টুকিটাকি ব্যবসাও করতেন। ওনার আসলে ওই সময় ওই যে মানে ব্রয়লার মুরগির যে ফার্ম, হুম, হুম, ওই কাজটা উনি করতেন আর কি। উনি যেটা করতেন সেটা হলো যে রাতের বেলা ওই মুরগির ফার্মের পাশেই মানে ভেতরে মানে ওনার থাকার জন্য একটা আলাদা একটা রুম করে নিয়েছিলেন। হুম, কারণ রাতের বেলা অনেক সময় শেয়াল বা কিছু প্রাণী এসে ওই মানে মুরগির উপর এসে আক্রমণ করে আর কি। যার কারণে উনি থেকে মানে ওই জিনিসগুলো পাহারা দিতেন রাতের বেলা, যাতে এই ধরনের কোনো কিছু ঘটনা না ঘটে। এই কারণে উনি রাতের বেলা এসে ওখানে থাকতেন। আর ওনার ওই মুরগির ফার্মের পাশেই ছিল একটি পুকুর, এবং পুকুরের পাশেই ছিল একটি কবরস্থান। কবরস্থানটা অনেক পুরাতন কবরস্থান। আচ্ছা, তো স্বাভাবিকভাবে এমনিতে খুব একটা মানে ভয়ঙ্কর কিছু সচরাচর ঘটতো না আর কি ওই এলাকায়। আচ্ছা, এমনিতে উনি সাহসী ছিলেন, কিন্তু উনি তেমন কিছু কখনো দেখেন নাই। এর মধ্যে রাসেল ভাই যে ঘটনাটা ঘটে সেটা হলো ওনার একজন ভাগিনা ছিল, নাম ছিল হলো ইমন। হুম, হুম, তো ইমন কোনো কারণে বাসা থেকে খুব রাগারাগি করে বলে যে আমি মরেই যাব, এরকম বলে বাসা থেকে রশি নিয়ে জঙ্গলের দিকে চলে যায়, আমি গলায় মানে ফাঁস দিয়ে আত্মহত্যা করব। আচ্ছা, কিন্তু গলায় ফাঁস দেওয়ার জন্য যখন গাছের ডালে দড়ি বেঁধেছে, আবার কি মনে করে মানে ফেরত চলে আসছে। যখন আচ্ছা। একটু রাগ কমে গেছে, আবার ওই দড়িটা খুলে নিয়ে চলে আসছে বাসায়। আবার বাসার লোকজন পিছনে পিছনে গিয়েছিল যাতে দুর্ঘটনা না ঘটে। তো যার কারণে সে আর ফাঁসি দিয়ে আত্মহত্যা করে নাই। কিন্তু এরপর থেকে ইমনের সাথে একটা ঘটনা ঘটা শুরু করে। ইমন প্রায়ই রাত্রে স্বপ্ন দেখে জেগে উঠতো এবং বলতো যে কেউ ওই জঙ্গলের ভেতর থেকে তাকে ডাকছে হুম, এবং বলছে যে তুই আত্মহত্যা কর। আচ্ছা, তো এরকম নাকি ও প্রায়ই বলতো। এবং অনেক সময় দেখতো মানে ওরা ওই ইমনের পরিবারের লোকজনের মানে ভাষ্য অনুযায়ী হুম, যে মাঝে মাঝে ইমন রাতের বেলা দরজা খুলে বের হয়ে যেত এবং হাতে ওই যে দড়ি নিয়ে। হুম, 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 এখন ওই পরিবারের সদস্য তখন তাকে ঠেকাতো, তখন বলতো যে কি ব্যাপার, আমি কি করছিলাম আমি তো নিজেই জানি না। হুম, তখন তাকে পাহারা দেওয়া শুরু করে আর কি, ওই যে যাতে করে ও রাতের বেলা একা একা বাইরে বেরোতে না পারে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো রসুল ভাই যে ও কিন্তু কিছুদিন পরে সত্যি সত্যি সুইসাইড করে। আচ্ছা, তো কেন কিভাবে ওর সাথে কারো কোনো ঝগড়াও হয় নাই, ওই যে একবার রাগারাগি হয়েছিল, হুম, এরপর আর কখনো কোনো বিষয়, এবং সে খুব স্বাভাবিকই ছিল, শুধু ওই একটা ব্যাপার ছাড়া যে সে রাতের বেলা ওই মানে বাইরে চলে যেত। হুম, তো এই ব্যাপার ছাড়া তখন সবাই ধারণা করে, অনেক সময় আমরাও রাসেল ভাই শুনেছি এবং অনেকেই এটা হয়তো বা জানেন, যে কেউ যদি একবার সুইসাইড করার চেষ্টা করে বা অ্যাটেম্প নেয়, ওই দড়িটা যদি থাকে বাড়িতে, তখন মাঝে মাঝে এই ধরনের ঘটনা কিন্তু রাসেল ভাই ও ঘটতে তাই পারে। নাকি? এটা আচ্ছা, অনেকেই জানেন আর কি। এবং আমি আমার নানা বাড়ি যেখানে ছিল, আমার নানা বাড়ির পাশেও এরকম একটা ঘটনা ঘটেছিল, এটা আমি জানি, অন্য কোনো সময় এক সময় হয়তো বা বলবো আর কি। তো তখন সবাই ধরে নেয় যে ওই প্রথমবার অ্যাটেম্প নিয়েছিল, ওই কারণেই সে মারা গেছে। হুম, এটা মানে গ্রামের প্রচলিত একটা বিশ্বাস অনুযায়ী এটা ঘটেছে, নিয়ে আসলে অন্য কারো মাথা ব্যথা ছিল না। তো তাকেও ওই আব্বাস সাহেবের মানে মুরগির ফার্মের মানে একটু দূরেই যে কবরস্থানটা, সেখানে দাফন করা হয়। এবং আব্বাস সাহেব ইমনকে খুব ভালোবাসতেন, ভাগিনা তো খুব ভালোবাসতেন আর কি। মাঝে মাঝে ওই মুরগির ফার্মে একই সাথে দুইজন ঘুমাতেন, হুম, গল্প করতেন সারা রাত। যার কারণে উনি নিজেও খুব মানে ভেঙে পড়েন তার ভাগিনার এই মৃত্যুতে। আচ্ছা, 7-8 দিন পর আব্বাস সাহেব হঠাৎ ওই মুরগির ফার্মে রাত্রি থাকাকালীন সময় হঠাৎ করে একটু স্বপ্ন দেখেন যে ইমন কবরস্থান থেকে বের হয়ে এসে ওই যে পাশে যে পুকুরটা রয়েছে, এই পুকুরে সে ঠিক যেমন গরু ছাগল যেভাবে পানি খায়, মাথা মানে মুখ লাগিয়ে পানি খায়, ঠিক ওইভাবে সে হামু দিয়ে সে পানি খাচ্ছে। তো এই জিনিসটা দেখে মানে সে স্বপ্ন দেখার পরে তার ঘুম ভেঙে যায়। এরকম সে কয়েকটা দিন দেখে এরকম এই ঘটনা, যে কবর থেকে বের হয়ে আসছে, মানে কবরস্থান থেকে বের হয়ে আসছে, এসে ওই পুকুরে সে পানি খাচ্ছে। তো এই মনে করে একটা নিছক স্বপ্ন বা দুঃস্বপ্ন, ইমনের কথা অনেক চিন্তা করে, সে খুব ভালোবাসতো, হয়তো এই কারণে সে এটা দেখতে পারে, কিন্তু এই স্বপ্নের আসলে ওনার কাছে কোনো ব্যাখ্যা ছিল না। এর কয়েকদিন পর রাসেল ভাই যেটা হয় সেটা হলো, উনি হঠাৎ কি মনে করে, ওই দিন আবার খুব গরম পড়েছিল, আবার চাঁদনি রাতও ছিল। তো ওনার যে রুমটা ছিল ওই মুরগির ফার্মের সাথে থাকা, ওই রুমের জানালা উনি খোলা রাখেন আর কি। তো জানালাটা ছিল ওই পুকুরের দিকে, এবং ওই দিক দিয়ে জানালা খোলা থাকলে পুকুরটাও দেখা যায়, দূরের কবরস্থানটাও দেখা যায়।
তো উনি যখন জানালা দিয়ে রাতের বেলা ঘুম ভেঙে গেছে, উনি যখন তাকালেন, উনি দেখলেন যে কি যেন পুকুর ঘাটে পানি খাচ্ছে, এবং মনে হচ্ছে ঠিক ওই যে উনি যেভাবে স্বপ্ন দেখেছেন ওরকমই। উনি প্রথমে ধারণা করেছিলেন যে হয়তোবা কোনো প্রাণী হবে, এরা পানি খাচ্ছে, কিন্তু ওনার মনে হচ্ছিল এটা মানুষের মতো দেখা যাচ্ছে। এবং হঠাৎ ওই প্রাণীটা যখন পানি খেয়ে মাথাটা উঁচা করেছে, তখন এই আব্বাস সাহেবের সাথে চোখাচোখি হয়ে গেছে। এখন দেখে ওইটা আর কেউ না, ওইটা ওই যে স্বপ্নে দেখেছে ইমনকে, ওইটা সেই ইমন। এবং এটা দেখার পর উনি খুব ভয় পান, যদিও উনি সাহসী ছিলেন, কিন্তু হঠাৎ করে দৃশ্য দেখলে তো যে কারো ভয় পাওয়ার কথা। উনি তাড়াতাড়ি ভয় পেয়ে জানালা বন্ধ করে দেন এবং দোয়া কালাম পড়া শুরু করেন। এবং উনি খুব ভালোভাবেই ফিল করছিলেন যে কেউ একজন এই মুরগির ফার্মের পাশ দিয়ে খুব হাঁটাহাঁটি করছে, মানে বারবার হাঁটাহাঁটি করছে, কারণ ওখানে শুকনো পাতা ছিল, শুকনো পাতায় মরমর শব্দ হচ্ছিল। এবং আর একটা বিষয় রাসেল ভাই, সেটা হলো ওই মুরগিগুলো চিৎকার চেঁচামেচি করছিল, কিন্তু উনি ভয়ে বাইরে যাচ্ছিলেন না। আচ্ছা, তো এটা ছিল রাসেল ভাই মানে প্রথম দিনের ঘটনা, যখন উনি সামনাসামনি একদম প্রত্যক্ষ করেন। ওই ঘটনাটি উনি আবার পরিবারের সাথে শেয়ার করেন যে আমি তো এরকম আগে কয়েকদিন স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এই যে বিষয়টা তো আমি দেখলাম। তখন হঠাৎ করে মানে এরপর থেকে রাসেল ভাই যে ঘটনাটা ঘটে, প্রায় রাত্রেই ওই উনি যখন রাত্রে ওখানে ঘুমান মুরগি পাহারা দেওয়ার জন্য, তখন ওই বাইরে এসে ইমন ডাকাডাকি করে, আব্বাস মামা আমার কবরে থাকতে খুব কষ্ট হচ্ছে, তুমি একটা কাজ করো, তুমি কবরের একটা পাশ ভেঙে দাও, মানে একটু ফুটো করে দাও, তাহলে আমার মানে আমি কবর থেকে বের হয়ে আসতে পারি। তো এটা একটা আজব এক ধরনের একটা কথা। তো উনি তো সাহসী লোক ছিলেন, তো উনি বুঝতে পারেন যে এটা আসলে দুষ্টু জিনের কাজ, ইমনের কাজ, এটা দুষ্টু জিনের কাজ। তখন উনি বলেন যে তোর যদি এতই ক্ষমতা থাকে এখানে মানে এখানে আসার জন্য যে হাঁটাহাঁটি করছিস, তো তুই নিজেই তো কবর ভেঙে উঠে আসতে পারিস, তো এটা আবার বলার কি দরকার আছে? তখন মানে আর কোনো কথা বলে না, মানে আব্বাস সাহেব বুঝতে পেরেছে যে এটা আসলে দুষ্টু জিনের কাজ। আচ্ছা, তারপর থেকে রাসেল ভাই আব্বাস সাহেব যেমন রাতের বেলা ওখানে থাকা বন্ধ করে দেন, সেই সাথে আব্বাস সাহেবের সাথে কোনো কিছু আর ঘটে না, উনি স্বপ্ন দেখেন না, কিছু ঘটে না। হঠাৎ উনি খবর পেলেন যে ওনার পাশের গ্রামের এক মুরব্বীকে জিনে ধরেছে, অনেকেই বলছে যে পাশে জিনে ধরেছে। আর আরো অদ্ভুত ব্যাপার হলো যে উনি যখন পজেসড হন, তখন তার গলার কণ্ঠস্বরটা নাকি ইমনের মতো হয়ে যায়। আচ্ছা, তো ইমনের অনেকে ইমনের কণ্ঠস্বর তো চেনেন, তো ইমনের মতো কণ্ঠস্বর হয়ে যায় এবং মানে অনেক ধরনের আজব আজব কথা বলেন। এখন সত্যি মানে আব্বাস সাহেব উনি এইটার সত্যতা যাচাই করার জন্য যান ওই পাশে, এবং যে গিয়ে দেখেন ওই মুরব্বীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, এবং যাওয়ার সাথে সাথে ওই মুরব্বী আব্বাস সাহেবের দিকে তাকিয়ে হেসে দেয় এবং বলে, এবং কথা বলা শুরু করে যে কি রে, ভয় পেয়েছিলি, তোর সাথে আমি কথা বলতাম, যে মুরগির ফার্মে আসতাম, এই জিনিসগুলো যখন ওনার সাথে কথা বলে, তখন উনি বুঝতে পারে যে উনি তো খুব সাহসী লোক, যে এটা মানে নিঃসন্দেহে এটা একটা দুষ্টু জিনের কাজ, এটা কোনো আত্মার কাজ না। তখন উনি পরামর্শ দেন ভালো কোনো মানে হুজুরের দিয়ে তাকে ট্রিটমেন্ট করানোর জন্য। এর মধ্যে এক রাত্রে রাসেল ভাই কি হয়, ওই মুরব্বী ওই শিকল ছিঁড়ে বের হয়ে যান। এখন বাড়ির লোকজন কোথাও খুঁজে মানে দেখা যায় নাই, সবাই হই হট্টগোল শুরু করে, সবাই মিলে খোঁজা শুরু করে, কেউ হ্যারিকেন নিয়ে, কেউ টর্চ নিয়ে খোঁজা শুরু করে, এবং সবাই মানে খুঁজতে খুঁজতে যখন ওই পুকুর পাড়ে যায়, ওই কবরস্থানের কাছে, তখন গিয়ে দেখে যে ওই মুরব্বী ওই পুকুর ঘাটে ঠিক যেভাবে ওই যে মানে গরু ছাগল যেভাবে পানি খায় ওইভাবে পুকুর থেকে পানি খাচ্ছে, ঠিক যেভাবে আব্বাস সাহেব দেখেছিলেন ইমনকে পানি খেতে। এই দৃশ্যটা উনি দেখেন। তো সবাই মিলে যখন মানে তাকে করা হয়, মানে যখন উনি টের পান, ওই মুরব্বী টের পান যে অনেক লোক কাছে চলে আসে, তখন উনি ওইখান থেকে এক দৌড়ে উনি কবরস্থানে চলে যান। কবরস্থানে গিয়ে ওই ইমনের কবরের পাশেই উনি সেন্সলেস হয়ে পড়ে যান আর কি। পরবর্তীতে রাসেল ভাই অনেক ট্রিটমেন্ট করার পরে ওই মুরব্বীও ভালো হয়েছিল, এবং আব্বাস সাহেব আর কোনো স্বপ্ন দেখেন নাই এই রিলেটেড। এবং এই ঘটার মানে এইটা হয়ে যাওয়ার পরে ওই এলাকায় ইমন রিলেটেড বা এই ধরনের ভৌতিক বিষয়, ওই কবরস্থান কেন্দ্রিক আর কোনো ঘটনা মানে ঘটে নাই বলে আমি পরে শুনেছি, যে আমার কাছে যেভাবে বলেছে আর কি। এখানে আসলে একটা বিষয় সেটা হলো, এর আগেও একাধিকবার আমি বলেছি, বাবু ভাই বলেছিল কিছু বিষয়, যে এই যে মৃত্যুর পরে একই ব্যক্তিকে দেখা, এটা কিন্তু আত্মার কোনো বিষয় নয়, এটা স্রেফ দুষ্টু জিনের কাজ। অনেকে আমরা এটা ভুল করি, এটা কিন্তু দুষ্টু জিনের কাজ। আমরা যদি এটা সতর্ক থাকি, তাহলে কিন্তু আল্লাহর অশেষ রহমতে যে আল্লাহর কালাম যেগুলো আছে এগুলো দিয়ে, ভালো আল্লাহ ব্যক্তিদেরকে দিয়ে এটা কিন্তু খুব সহজেই সমাধান করা যায়, মানে ঝাড়ফুঁক করে এটা ভালো করা যায়। এটা কোনো আত্মার ব্যাপার, এগুলো থাকে না। তো এটাই ছিল আমার সেকেন্ড স্টোরি। ওকে,
থ্যাংক ইউ সো মাচ। আপনার দ্বিতীয় ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলুন শুনে আসি আমাদের প্রথম নতুন যারা জয়েন করলেন তাদের মধ্যে প্রথম জনের অর্থাৎ তৃতীয় অতিথির ঘটনা। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনা শেয়ার করবেন। হ্যালো লিসেনার, আমার হোম ডিস্ট্রিক্ট নড়াইল, আমি ওল্ড ঢাকা থেকে এসেছি। জি। তো রাসেল ভাই, আমি মেইন ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা বেসিক্যালি মাছ ধরা কেন্দ্র করে। তো আমি ছোটবেলা থেকেই মাছ ধরার প্রতি আমার খুবই নেশা ছিল, এখনও নেশা আছে। সেক্ষেত্রে অ্যাবাউট 8 ইয়ার্স অ্যাগো, 8 বছর আগে, বর্ষাকালে আমি তখন নানা বাড়ি থেকে পড়াশোনা করতাম। তো একদিন রাত্র 9টা বাজে বা 10টা বাজে, এরকম টাইমে অনেক বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাহিরে বা ভিতরে কারো কথা বা কোনো ধরনের কোনো যোগাযোগ এরকম বন্ধ, মানে কেউ কিছু শুনতেও পাচ্ছে না, ভালো করে দেখাও যাচ্ছে না। তো এক পর্যায়ে আমার মামা আমাকে বলল যে আজকে অনেক মাছ হতে পারে নদীতে। তো যে কথা সেই কাজ, আমরা দুই মামা ভাগ্নে আমরা রাত্রেবেলা 12টার দিকে বের হয়ে পড়ি মাছের সন্ধানে, মাছ ধরার সন্ধানে। তো ফার্স্ট টাইমে আমরা বিলের এক ধারে গেলাম, সেখান থেকে অনেকক্ষণ মাছ ধরলাম। তো রাসেল ভাই, সেখানে আমাদের কোনো প্রবলেম হয় নাই। তো আমরা এক পর্যায়ে চিন্তা করলাম যে আমাদের তো এখানে অনেক মাছ ধরা হলো, তো আমরা নদীতে যাই নাই, তো আমরা এখন নদীতে যাব। তো আমার মামা বললো আচ্ছা ঠিক আছে চলো, দুজনে আমরা কম্বিনেশনটা ভালো ছিল, তো আমরা নদীর ধারে গেলাম। বলে রাখি রাসেল ভাই, আমার নানাদের যে ঘরটা, বাড়িটা, দুই পাশে দুই বাগান, আর ঘরের পেছনে হচ্ছে নদী। তো আমার বাম দিকেতে মানে যে বাগানটা, সেই বাগানের নিচে হচ্ছে আমরা প্রথমে মাছ ধরতে গেছি। তো রাসেল ভাই, আমরা প্রথমে কয়েকটা মাছ ধরার পরে কিছুক্ষণ পরে মামা এক জায়গায় টর্চ ফেললো, গ্রামে ফসকা বলে, অনেকে কোচ বলে, সেই মাছ ধরার যন্ত্রটা। তখন প্রথমে লাইটটা ওখানে ফেলার পরে, টর্চটা ফেলার পরে দেখে বড় একটা মাছ, শোল মাছ জাতীয়, প্রায় 1.5 থেকে 2 কেজি ওজনের। তো রাসেল ভাই, আমরা দুজনেই অনেক হলাম যে মাছটা ধরতে হবে। তো মামা যখন ওই মাছের উপর আঘাত করলো, ফার্স্ট টাইম আঘাত করলো, তখন আমিও দেখছি, মামাও দেখছে, মাছের গায়ে ওই স্টিলের যে ওটা ঢুকছে। ঢোকার পরে মামা যখন ওটা টান দিল, তখন আর কোনো মাছ নাই, ব্ল্যাঙ্ক। তো আমরা দুজনে অবাক হলাম যে কেন মাছটা আমাদের আসলো না, ফুটে আসলো না। তো আমরা তখন ওটাকে করে ইগনোর করে সামনের দিকে গেলাম। তো কিছুক্ষণ পর আমার মামা বললো যে আবার একটু দেখা যাক। তো আমরা এখানে ব্যাক করলাম, ব্যাক করে এসে দেখুন আবার মামা টসটা ফেলে, তখন দেখি মাছটা আবার ওখানে আছে। তো কিছুক্ষণ আমরা ওয়েট করলাম, তখন মাছটাকে আবার যখন ওখানে ফুটালাম, আমরা দেখছি ফুটছে। এরপরে যখন আমরা ওটা উঠাই নিয়ে আসছি, ওটা ব্ল্যাঙ্ক। এরপরে মামা বলছে আর এর পিছনে দৌড়ায় লাভ নেই, আমরা সামনের দিকে যাই। আমরা সামনের দিক থেকে অনেক মাছ টাছ ধরলাম, অনেক কিছু ওখান থেকে ঘুরলাম। ঘুরে আবার যখন ব্যাক করছি, মামা বললো যে তাহলে আর একবার দেখা যাক যে এই জায়গাটা আমাদের কেন এরকম হলো। তো এখন এই মেইন ঘটনাটা এখান থেকে শুরু। তো যখন মামা লাইটের টর্চটা, আলোটা যখন ফেললো ওই জায়গাটাতে, দেখলো মাছটা আবার ঘোরাঘুরি করতেছে। তো মামা এবার করে খুব ভালো মতো আবার ওটার উপর করলো, ফুটালো। তো আমিও দেখছি ওটা ফুটছে। এরপরে কি হলো রাসেল ভাই, যখন এবার টান দিবে, তখন বাগানের উপরে অনেক বাঁশের যে বাগানগুলা ওখানে আছে। তো যখন টান দিবে, তখন 10-15টা বাঁশ একসাথে ফাড়লে যে পরিমাণে শব্দ হয়, এত বিকট একটা শব্দ আমরা শুনতে পেলাম অনেক জোরে। তো আমরা তখন সবকিছু ফেলে ওখান থেকে দৌড়ে আমাদের বাড়ি চলে আসলাম, নানাদের বাড়িতে চলে আসলাম। আসার পরে আমার রাত্রেবেলায় খুবই দুশ্চিন্তায় গেল। সকালে আমার গায়ে প্রচণ্ড জ্বর, মামা অনেক ভয় পেয়েছিল। তো এরপরে ঝাড়ফুঁক করে আমরা মোটামুটি কাভার করি, আমাদের ফিজিক্যাল কন্ডিশনটা যতটা উইক ছিল সেটাকে আমরা রিকাভার করি। তো আসলে ভাই, একটা জিনিস বলে রাখি যে গ্রাম অঞ্চলের যত জেলে আছে, এবং যারা 20 বছর 50 বছর ধরেও মাছ ধরে অনেক থেকে ছোটবেলা থেকেই, তারাও দেখবেন রাসেল ভাই, এই মাছ ধরাকে কেন্দ্র করে অনেক ঘটনার শিকার হয়, অনেক হিউজ ঘটনার শিকার হয়। অনেকে অনেক জিনিস দেখে, কেউ মাছ ধরতেছে, পেছন থেকে তার মাছের পাত্র থেকে মাছ নাই, মাছ উধাও, এরকম অনেকে আছে। আমাদের জানা পরিচিত অনেকের এরকম ঘটনা আমাকে বলছে যে এরকম মাছ ধরতেছি, মাছ নাই, মাছ খেয়ে ফেলছে, কেসে নিচ্ছে সেটা আমরা নিজেরাও জানি না, হারাই গেছে। ঠিক আছে ভাই, এটা আমার ঘটনা। থ্যাংক ইউ ভাই আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। মোস্ট ওয়েলকাম। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং আপনার কাছ থেকেও একটা ঘটনা শুনতে চাই, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি। থ্যাংক ইউ রাসেল ভাই। আপনার নামটা একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম। আমি ফারহান ফ্রম উত্তরা। জি। আমি আজকে যে ঘটনাটি বলবো রাসেল ভাই, এটা আমার বড় বোনের সাথে ঘটে যাওয়া। এটা আপনার নিয়ার অ্যাবাউট 15 to 20 ইয়ার্স অ্যাগো, 15 থেকে 20 বছর আগের ঘটনা।
তো আমার বড় বোন ঢাকায় থাকতেন, ওনার নামটা একটু বলতে যাচ্ছি, রাসেল ভাই, লাইজু আমার বোনের নাম। তো উনি যে কোনো একটা ভ্যাকেশনে, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশালে, বরিশাল প্রপারেই। তো আপু আমাদের বাসায় আসে, তো তখন ওর একটা ছেলে একটা মেয়ে। হুম। তো ওদের বয়স আপনার 3-4 বছর এরকমই, ওরা দুজন পিঠাপিঠি। তো রাতের বেলা